ডোজ কাজ করেছে মাহিন, কিন্তু বেশিক্ষণ না। ওর স্মৃতিশক্তি প্রখর, জেগে উঠলেই কিছু কিছু মনে পড়তে পারে। তোমরা সাবধানে থেকো, আজকে যেন কিছুতেই এখানে পৌঁছাতে না পারে। হালকা সুকুচকে বলল, মাইন বস, একটা কথা বলি, এই মেয়েটাকে এত যত্নে রাখছেন কেন? নরম বিছানা, কাঁচা ফুলের গন্ধ, এমনকি বডি হিটও ঠিক রাখা হচ্ছে। অন্য কেউ হইলে তো। মাহিনের কথার মাঝখানে চেয়ার ঘুরিয়ে রায়ান তাকালো তার দিকে, ছোটের ঠান্ডা হাসির সাথে ছোটের তীব্র ব্যঙ্গ মিশিয়ে বলল, আজকের ওয়াইফ মাহিন, যে সে কেউ না, যেভাবে ইচ্ছে ফেলে রাখলে পাপ লাগবে। মাহিন একটু চুপ করে গেল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে খেলাটা আসলেই বড়, তাই না বস? রায়ান উঠে দাঁড়ালো ধীর পায়ে, এগিয়ে গেল সুমুর রুমের দিকে। মাহিনও আসলো পিছু পিছু। রুমের দরজা খুলে দিল মাহিন। রায়ান রুমের মধ্যে ঢুকে এগিয়ে গেল সুমুর বিছানার কাছে। তার চোখে বিদ্রুপ আর এক ধরনের আগ্রহ। সে হালকা বাঁকা হেসে বলল, খেলা তো শুরু মাত্র। আজকে হৃদয়টা যেখানে সবচেয়ে নরম, সেটাকে হাতের মুঠোয় না নিলে আজকে কষ্টটা টের পাবে কিভাবে? মাহিন এক কোণে দাঁড়িয়ে কেমন যেন অস্থির, মাথা নিচু করে কিছু চুপ থেকে বলল, বস, মেয়েটা প্রেগনেন্ট শুনলাম। সিরাজ খান নাকি এখনো কিছু জানে না। রায়ান চেয়ারে বসেছিল। শুরুতে গলা ছেড়ে হাসতে লাগলো, এমন পাগল হাসি যেন চারপাশের দেয়াল কাঁপে। সে হাসতে হাসতেই বলল, কি দারুণ সারপ্রাইজ! আজকে জানে না তার রাজ্যের সবচেয়ে দামি উত্তরাধিকারী অস্তিত্বের কথা। রায়ানের চোখে খুশির ঝলক। সে হঠাৎই হাসি থামিয়ে দিল, চোয়াল শক্ত করে দাঁড়িয়ে কোচিন কঞ্চি বলল, সিংহের বাচ্চা সিংহ হয় হয় মাহিন, এই বাচ্চা বাঁচতে দেওয়া যাবে না। এইটা ওর শক্তি, এই শক্তিটাই ঘুরিয়ে দিতে হবে প্রথমে। মাইন থমকে গেল, মুখে আতঙ্ক। রায়ান ঘাড়টা বাঁকিয়ে নিচু গলায় বলল, একটা নার্স আনো, তবে এমন যেন দেখতে লাগে কাজের মেয়ে। মাস্ক গ্লাভস পরে আসুক। এই কাজটা নিখুঁতভাবে শেষ করতে হবে, এমনভাবে যেন সমূহভাবে ওর মিসক্যারেজ হয়েছে। আর এইটাই হবে শেহরাজ খানের ভেঙে পড়ার প্রথম ধাপ। তার রাজ্য, তার ভালোবাসা, তার উত্তরাধিকার সবকিছু আমি একে একে ছিনিয়ে নিব, আর সে শুধু দেখবে, কিছু করতে পারবে না। মাইন এক পলক তাকালো সুমুর দিকে। সুমু তখন অজ্ঞান, কিন্তু তার গর্ভে আরেকটি প্রাণ ধুকধুক করছে। আর সেই প্রাণ এখন মৃত্যুর মুখোমুখি। সিরাজের গাড়ির চাকা দাঁড়িয়ে গেল চৌধুরী ম্যানশনের সামনে। সিকিউরিটি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সিরাজের চোখ দেখে এক চুল শব্দ করতে সাহস পেল না কেউ। সিরাজ গেট ঠেলে সিঁড়ি মারিয়ে বদ্ধ উন্মাদের মতো ঢুকে পড়ল ভেতরে। চোখে লাল আগুন, শার্টের বোতাম দুটো ছেঁড়া, চুল এলোমেলো। এমন অবস্থায় ওকে দেখে চৌধুরী পরিবার হতবাক। রুই খাতুন চিন্তিত কঞ্চে বলেন, সিরাজ, এই কি অবস্থা? কি হয়েছে বেটা? রোজা দৌড়ে এসে বলল, এসকে, তুমি এভাবে? আর কি হয়েছে তোমার? মোহসেন হালকা রাগ দেখিয়ে বলল। তুমি এ বাড়িতে কেন এসেছো? সিরাজ একবার কারো চোখে তাকালো না, সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উঠে গেল উপরতলায়। সে পা বাড়ালো আরিয়ানের ঘরের দিকে। মৌসেনের সকলেই দৌড়ে গেল পিছু পিছু। আরিয়ান তখন নিজের ফোনে কিছু দেখছিল। সিরাজ রুমে ঢুকে গান তাক করে আরিয়ানের দিকে। মৌসেনরা সকলে ছুটে এসে সিরাজকে থামানোর চেষ্টা করলো। সিরাজ কারো বাধা শুনলো না। সে দাঁতে ধোঁত চেপে বলল, সুমুকে কোথায় রেখেছিস বল। আরিয়ান আচমকা শক পেয়ে পেছনে সরে গিয়ে বলল, হোয়াট দ্য হেল, কি বলছিস তুই? দেখ আরিয়ান, সত্যি করে বল সুমু কোথায়? ওকে ওকে কোথাও পাচ্ছি না। তোকে আমি মেরেছিলাম তাই না? সেই প্রতিশোধ নিচ্ছিস? আরিয়ান এবার দাঁত খিচিয়ে জবাব দেয়, আমি কিচ্ছু করিনি। দেখ, হয়তো তোর সাথে থাকতে চায় না বলে সুমু নিজে কোথাও একটা চলে গেছে। সিরাজ গর্জে ওঠে, আরিয়ান সুমু আমাকে ছাড়া এক পাও চলে না। তোকে আমি চিনি না ভেবেছিস? সত্যি করে বল আরিয়ান, সুমু কোথায়? ওর কিছু হলে আমি তোকে ছাড়বো না আরিয়ান। হঠাৎই রেগে উঠল, গলা চড়িয়ে বলল, সুমুর কিছু হলে তুই আমাকে না, আমি তোকে ছাড়বো না। এতক্ষণ তোকে বাঁচিয়ে রেখেছিলাম সুমু কোথায় আছে সেটা জানবো বলে, বাট তুই তো
চল, সমস্যা নেই, ওকে আমি খুঁজে নিব। তবে তোকে আর এক সেকেন্ডও দুনিয়াতে নিঃশ্বাস নিতে দিব না। সিরাজ ফায়ার করার জন্য ট্রিগার টিপতে যাবে, ঠিক তখনই ফোন বেজে উঠলো, তার স্ক্রিনে ভেসে উঠলো শাহবাজের নাম। সিরাজ দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কানে ধরে বলল, কি খবর বল। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। সিরাজ আর এক সেকেন্ডও দাঁড়ায় না, সে ফোন কেটে দিয়ে আরিয়ানের চোখের দিকে তাকে গভীর গলায় বলল, এইবারও বেঁচে গেলি। কথাটা বলে সিরাজ বেরিয়ে গেল রুম থেকে। সবাই চোখ। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে মোহসেন এসে পথ আটকে বলল, তুই কোথায় যাচ্ছিস? তুমি শুনলে না মম, সুমিকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাতে তোর কি? তুই কোথায় যাচ্ছিস? আমি সুমুকে খুঁজতে যাচ্ছি, এই সুযোগ। সুমুকে খুঁজে পেয়ে গেলে আমি ওকে নিয়ে কোরিয়াতে চলে যাব। রোজা ফ্রিকুচকে বল। আরিয়ান এই অবস্থায় তুমি ওই মেয়েকে খুঁজতে যাবে ব্রো? আর কোনো কথা না বাড়িয়ে আরিয়ান আর কোনো কথা বলল না, সোজা বেরিয়ে গেল সুমুকে খুঁজতে। দুপুর 3:42। সিরাজ গাড়ি চালাচ্ছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এক হাত স্টিয়ারিং এ আরেক হাতে ফোন, চোখে মুখে অবস্থা ক্লান্ত আর বিধ্বস্ত। গাড়ির সাউন্ড সিস্টেম অফ, আজ কোনো গান চলছে না, শুধু সিরাজের নিঃশ্বাস আর রাস্তায় ছুটে চলা গাড়ির হুইসেল শব্দ শোনা যাচ্ছে। সিরাজের মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ সিরাজের ফোনটা বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল আরিয়ান চৌধুরীর নামটা। সিরাজ থমকে যায়, চোখ লালচে আলো আর চোয়াল শক্ত হয়ে যায় তার। প্রথমে সে ইগনোর করতে চায়, কিন্তু কিছু সেকেন্ড পর কলটা রিসিভ করে। সিরাজ ঠান্ডা অথচ বিষাক্ত গলায় বলল, বল, এমন সময় কল করলি কেন? তোর ব্রেন ঠিক আছে? আরিয়ান বাঁকা হেসে বলল, আছে, আর তোরটা বোধহয় ওভারহিট হয়ে আছে। তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাবছিলাম, ব্যক্তিগত আর ভীষণ জরুরি কথা। সিরাজ অধৈর্য হয়ে বলে উঠল, কাট দ্য ক্র্যাপ আরিয়ান, সময় নেই, কুইক বল। অ্যান্ড লিসেন, তুই যদি বাজে কিছু বলিস, আই সোয়ার আই উইল রিপ ইউর টাং আউট। আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, রিল্যাক্স এসকে, আমি জানি তোর সময়ের দাম আছে, কিন্তু তুই জানিস সুমুকে খোঁজার তারা আমারও আছে। আমরা দুইজন আলাদা পথ দিয়ে একই জায়গায় ছুটছি, তবে তার আগে একটা ছোট্ট ডিল করি। সিরাজ ফ্রিকুচকে বলল। ডিল? আরিয়ান হালকা ঠান্ডা স্বরে রূঢ়ভাবে বলল, হ্যাঁ, একটা সহজ ডিল। সুমুকে যে আগে পাবে সুমু তার হবে। সুমু চাই কি না চাই সেটা ম্যাটার করে না। সিরাজ গাড়ির ব্রেক কষে গলায় আগুন নিয়ে বলল। আবার বল, জাস্ট ফাকিং সে দ্যাট অ্যাগেইন। আরিয়ান হেসে বলল, ডোন্ট প্রিটেন্ড লাইক ইউ আর শকড। আমি সুমুকে লাইক করি না, ভালোবাসি। ও নিখুঁত, ওর কান্নাটা আমি শুনতে পাই, আর তুই ওকে শুধু হার্ট করিস। And that's why whoever finds her first, she's his. সিরাজ দাঁতে দাঁত চেপে বলল, Listen, Sumo is my wife. She chose me. And she loves me. Who the hell are you to decide her fate? You arrogant son of a... Listen to me, you messed up narcissist. She's not a trophy. You psychotic trash. This is not a fucking game, and I am not in the mood to play mind games with some pathetic rich boy with mommy issues. আরিয়ান ছাঁচে গলায় বলল, সুমুর মনে হয়তো তুই আছিস, কিন্তু বেশি দিন থাকবি না। তাই বললাম চ্যালেঞ্জটা গ্রহণ কর। যে আগে খুঁজে পাবে সেই জিতবে। তোর সাহস থাকলে ডিলটা গ্রহণ কর। সিরাজ ঠান্ডা গলায় বলল, I don't do deals with demons. And if you touch her, I swear on every drop of blood in my veins, I will burn your goddamn world down. She's not some fucking trophy, Aryan. She's a flame, and you are just a damn moth. Try to touch her, I will burn you alive. আরিয়ান বাঁকা হেসে বলল, Then rest me, Khan. Let's see who finds the queen first. সিরাজ গর্জে উঠে বলল, I'm not here to play games. I will find my wife, even if I have to tear the city apart. And if I ever see
you near her again, the next call will not be on phone. It will be a fucking funeral. কল কেটে দিল সিরাজ। আরিয়ান বাঁকা হেসে রায়ানের নাম্বারে কল করলো। দুবার রিং হতেই কল পিক করলো রায়ান। আরিয়ান উত্তেজিত ও দম বন্ধ গলায় বলল, পিক করলি শেষমেশ। কোথায় তুই? শুনেছিস কিছু? রায়ান গম্ভীর মুখে বাঁকা হাসি নিয়ে বলল, কিসের কথা বলছিস? শুনছি তো কত কিছুই। এই যে এখন তোর কথা শুনছি। আরিয়ান রেগে বলল, ডোন্ট ফ্লো উইথ মি রায়ান, আই এম নট ইন দ্য মুড। সুমু নিখোঁজ। আমি জানি তুই খবর রাখিস সবকিছু, তুই এটাও জানিস। রায়ান চোখ সরিয়ে অচেতন সুমুর দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, সুমু? মিষ্টি একটা নাম। মেয়েটার চেহারাটা তো একেবারে কবিতার মতো। আরিয়ান চিৎকার করে বলল, রায়ান, আই এম টেলিং ইউ, ইজ দ্যাট গার্ল উইথ ইউ? ডোন্ট প্লে গেমস, আই এম সিরিয়াস। রায়ান নাটকের সুরে বলল, সিরিয়াস? তুই তো সবসময় ছিলি অর্ধেক সিরিয়াস অর্ধেক পাগল। হঠাৎ করেই এত লাভার বয় হয়ে গেছিস। আরিয়ান কাপা গলায় বলল, তুই জানিস না রায়ান, আমি একটা ডিল করেছি সিরাজের সাথে। যে আগে সুমুকে খুঁজে পাবে সুমু তার। আমার ওকে খুঁজে বের করতেই হবে, বাট মেয়েটা কোথায় গেল? রায়ান ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, ডিল ডিল ডিল। ডিয়ার আরিয়ান, তুই তো জানিস না খেলাটা কত বড়। সেরাজ যদি আগুন হয়, আমি ছায়া। আগুনের নিচেই ছায়া লুকিয়ে থাকে। এখন বলতো, তুই কাকে বিশ্বাস করবি? আলোককে আলোকে না অন্ধকারকে? আরিয়ান এক মুহূর্ত চুপ থেকে বলল। তুই কি বলছিস? সুমু কোথায় রায়ান? রায়ান চোখ সরিয়ে সুমুর দিকে তাকালো, তারপর মুখে অদ্ভুত হাসি টেনে বলল, বোকার মতো এমন প্রশ্ন আমাকে কেন করছিস? আমি কি তোদের মতো লাভার বয় নাকি? ভাই দয়, তুই আবারও নরম হয়ে যাচ্ছিস। আর এই যুদ্ধে যে নরম হবে সে হারবে। আরিয়ান গর্জন করে উঠে বলল। আমি নরম না রায়ান, আমি ওকে ভালোবাসি। রায়ান নরম স্বরে একটু হেসে বলল, ভালোবাসিস বলেই ওকে দাবি করছিস। শেরাজের মতোই তুইও ভুল করছিস আরিয়ান। ও একটা মানুষ, কোনো ট্রফি না। আরিয়ান সন্দেহ গলায় বলল, সেসব কথা বাদ দে, আগে বল তুই কোথায় লুকিয়ে রাখিসনি তো রায়ান? রায়ান হালকা হেসে বল, আরিয়ান ভাই, তুই কি ভাবছিস আমি কি এতটা ছোট মনের? চোখ কুচকে বলল। তাহলে এখন কি করতে চাস? রায়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গলায় নকল উৎসাহ নিয়ে বলল, আমি হেল্প করতে চাই। আমি নিজের লুক নামাচ্ছি। তুই তো জানিস আমার সোর্স আছে। সাধারণ মানুষদের মতো আমি না। আমি আর তুই একসাথে খুঁজবো সমুকে। আই প্রমিস। সমুকে খুঁজে বের করবো আমরা। আরিয়ান নিশ্চিত হতে না পেরে বলল। তুই হঠাৎ এত সাহায্যের মানুষ হলি কবে থেকে? রায়ান একটা অদ্ভুত গা কাঁপানো হাসি দিয়ে বলল, কিছু মানুষ চলে গেলেও সম্পর্ক থেকে যায়। আর আমি তো খারাপ না আরিয়ান। আমি শুধু আমার মতো ভালোবাসি। হয়তো তা সবাই বুঝে না। তুইও ভালোবাসিস? আরে এই ভালোবাসার সেই ভালোবাসা না। আচ্ছা বুঝলাম, এখন চল লোক নামা। এসকের আগে সুমুকে খুঁজে বের করতে হবে। রায়ান বাঁকা হেসে বলল, তবে আমি যদি ওকে খুঁজে পাই, তাহলে ওকে তোর হাতে তুলে দিব কিনা সেটা এখনো ভাবিনি। আরিয়ান ফ্রি কুচকে বলল, মানে? মানে হয়তো তোর হাতে দিতে পারি, নয়তো এসকের হাতে, আর নয়তো নিজের কাছে রাখতে পারি। রায়ান, ইউ হ্যাভ ক্রসড দ্য লাইন। রায়ান ধীরে খুব ঠান্ডা গলায় বলল, লাভ পাওয়ার পজিশন এই তিনের মাঝে লাইন থাকে না আরিয়ান। এসকের সাথে এবার আসল খেলা শুরু হবে। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আরিয়ান কল কাটলো। রায়ান ঘুরে তাকালো সুমুর দিকে। সুমু এখনো নিস্তেজ। নিস্তেজ বললে ভুল হবে। তাকে নিস্তেজ করে রাখা হয়েছে। তার গাল বরফের মতো ঠান্ডা, চুল এলোমেলো, নিঃশ্বাসের শব্দ প্রায় অস্রোত। ঘরের কোণে ঘড়ির টিকটিক শব্দ আর রায়ানের বুটের শব্দ দুটোই যেন শ্বাসরুদ্ধ পরিবেশ তৈরি করেছে। রায়ান ধীরে ধীরে সুমুর দিকে এগিয়ে আসে। সুমুর পাশে বসে কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে শীতল স্বরে বলে, তুমি কে? কি আছে তোমার ভিতরে আমি এখনো বুঝিনি। তবে একটা কথা মানতেই হবে, তুমি নারী অসাধ্য সাধনকারী,
একজন পুরুষ যার রক্তে গ্ল্যামার, যার জীবন সিনেমার মতো, আর একজন পুরুষ যাকে মানুষ ভয় পায়, যে নিজের আসল ফর্মে থাকলে তার সামনে মানুষ নিঃশ্বাস নিতে ভয় পায়। সেই দুজন পুরুষই তোমার জন্য ছুটছে, তোমাকে নিয়ে যুদ্ধ করতেও তারা রাজি। আমি জীবনে বহুত মেয়ে দেখছি, তবে তোমার মতো না। সে হালকা হেসে উঠে দাঁড়ায়, একটু সামনে এগিয়ে গিয়ে আবারও পেছন ফিরে সুমুর দিকে তাকিয়ে বলে, আমি জানি না ভালোবাসা কাকে বলে। আই হেট লাভ। ভালোবাসা দুর্বল করে তুলে মানুষকে। আমি দুর্বল হই না, আমি শুধু জয় চাই, কন্ট্রোল চাই। তবু তোমার দিকে তাকিয়ে আজ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি রায়ান চৌধুরী আজ নিজেই বলছি, তুমি নারী বাকিদের মতো নও, তুমি মায়াবতী। সে আবারও এগিয়ে এসে ধীরে ধীরে ঝুঁকে পড়ে সুমুর মুখের কাছে। তার নিঃশ্বাস গলায় লাগে সুমুর, কিন্তু সে নড়ে না। অদ্ভুত দৃষ্টিতে সুমুর দিকে তাকিয়ে বলে, তোমার জন্য দুইটা পুরুষ, একজন আমার মতো ডাক জগতে অভ্যস্ত, আর একজন হিরো হয়েও প্লে বয়, আবেগে ভেসে যাওয়া। তারা দুজনেই পাগলের মতো ছুটছে। পুরো শহর এখন তোমাকে খুঁজছে, তোমাকে, কেবল তোমাকে। তুমি যে কি করে এই খেলার রানী হয়ে উঠলে তা আজও আমার মাথায় ঢুকে না। রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, তবে একটা কথা বলে রাখি সুমাইয়া জাহান, তোমার গন্তব্য আমি ঠিক করব। তুমি কার হবে সেটা তুমি ঠিক করবে না, আমি ঠিক করব। কারণ আমি রায়হান চৌধুরী, যা বলি তাই করি। এই খেলার চূড়ান্ত দৃশ্য এখনো বাকি। সে দাঁড়িয়ে একটা মোমবাতি জ্বালিয়ে নিজের হাতে চেপে ধরে বলে, আজকে যদি দাবি করে আমি ছিনিয়ে নিব, আরিয়ান যদি ভালোবাসে আমি জ্বালিয়ে দিব। তুমি আমার কাছে এসেছো, এখন তুমি কোথায় যাবে সেটা আমি ঠিক করব। তুমি জানো না তোমাকে পেয়ে আমি আসলে কি পেয়ে গেছি। তুমি শুধু একজন নারী নও, তুমি একটা অস্ত্র। এই দুই পুরুষ, শেহরাজ খান আর আরিয়ান চৌধুরী, একজন আগুন আর একজন ধোঁয়া। তবে তুমি তুমি সেই জিনিস যা এই আগুনকে জ্বালিয়ে দিতে পারে আর ধোঁয়াকে অদৃশ্য করে দিতে পারে। সে ধীরে ধীরে সুমুর মাথার কাছে এসে বসে। সুমুর মুখে হাত ছোঁয়ায় না, শুধু দেখে বলে, তোমাকে আমি মারবো না, কারণ তুমি আমার খেলার গুটি, আর এই গুটিটা না থাকলে খেলা থেমে যাবে। তুমি বেঁচে থাকবে, তবে এই রায়হান চৌধুরীর কাছে। তুমি এখন থেকে একটি অস্তিত্ব মাত্র, যার মুক্তি নেই, যার পিছনে ছুটবে হাজার পুরুষ, কিন্তু পৌঁছাতে পারবে না কেউ। কারণ আমি তোমাকে একটা জীবন্ত জালে আটকে ফেলেছি। তুমি হাঁটবে, নিঃশ্বাস নিবে, চোখ খুলবে, কথা বলবে, কিন্তু তুমি আমার খেয়ালার ভিতরেই থাকবে। আরিয়ান ভেবেছে সে হিরো, শেহরাজ ভেবেছে সে প্রটেক্টর। তারা জানে না তোমাকে বাঁচিয়ে রাখতে চাওয়াটাই হবে তাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর আমি সেই শত্রু, যে শত্রুকে মারলে খেলা শেষ হয় না, বরং আরো ভয়াবহ হয়। তোমার ওই কোমল দুচোখ শুধু ওদের হৃদয় ভেঙে দেয়নি, আমার ভিতরও কোনো অজানা আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে ভুল করো না, আমি ভালোবাসি না, আমি দখল করি, নিজের স্বার্থে দখল করি। তোমাকে আমি ভালোবাসিনি, তোমাকে আমি রাখতে চাই সবার থেকে দূরে, শুধু নিজের করে। তোমাকে বন্দি করে রেখে ওই দুই পুরুষকে ধ্বংস করব আমি। সে একটু নিচু হয়ে সুমুর কানে ফিসফিসিয়ে বলে, তুমি তাদের শেষ করার অস্ত্র, আর আমি তোমার প্রহরী। তুমি বেঁচে থাকবে, তবে শুধু রায়হান চৌধুরী জগতে। কিন্তু তোমার মধ্যে আসলে আছেটা কি? আমি সত্যি বুঝি না ভালোবাসা কাকে বলে। বিকজ আই হেট লাভ সুমু। কিন্তু তুমি বাকিদের মতো নও, তুমি আলাদা। তোমার জন্য দুটো মানুষ পাগল হয়ে গেছে, একজন হিরো আর একজন আমার মতো অন্ধকারের মানুষ। তাদের মনের ভিতরেও তুমি রাজত্ব করে ফেলেছো, যা কেউ পারেনি। রায়ান উঠে দাঁড়ালো। এবার তার চোখে খুনে পরিকল্পনার ছেলে। সে হেসে বলা, শেহরাজ খান, আরিয়ান চৌধুরী, এই দুই পুরুষকে শেষ করার আসল অস্ত্র তুমি এই পুরো খেলার রানী। অথচ নিজেই জানো না তুমি কতটা শক্তিশালী। তোমার শরীরে হাত দিলে শেহরাজ পাগল হয়ে যাবে,
আর আরিয়ান, সে তো উন্মাদ হয়ে যাবে। যে কোনো মূল্যে তার তোমাকে চাই। তোমাকে পাবার জন্য সে সিরাজ খানের মতো মানুষের সাথে টক্কর দিচ্ছে। ও জানে এর পরিণতি ভালো হবে না, তবু সে চেষ্টা করছে। আর এর জন্যই তোমাকে বাঁচিয়ে রেখেই আমি ওদের ধ্বংস করব। তুমি থাকবে আমার কাছে, এই রায়হান চৌধুরীর কারাগারে। সোনার খাঁচায় থাকবে তুমি, যেখানে সূর্য উঠবে ঠিকই, কিন্তু তোমাকে আলো শুধু আমিই দেখব। কথা শেষ করলো রায়ান। সুমুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ রুম থেকে বেরিয়ে এলো মাহিন বাইরে দাঁড়িয়ে। স্যার, রায়ান একবার চারপাশে তাকিয়ে বলল, প্রাইভেট জেট রেডি করো। আজ রাত 2টো বাজতেই আমরা ওমান ছাড়ব। মাহিন চোখ বড় বড় করে তাকালো। আরিয়ান এখনো ঘুমিয়ে, সে বুঝতেই পারেনি তার চোখের সামনে দিয়ে রানীটাকে আমি সরিয়ে নিয়েছি। কিন্তু সিরাজ, সে বুঝে থাকবে না। সে আগুন, আমাকে থামানোর ক্ষমতা একমাত্র ওর আছে। তাই ওর বোঝানোর আগেই আমরা এখান থেকে চলে যাব। রায়ান একবার উপরের দিকে তাকালো। তার ছোট্টে খেললো অদ্ভুত এক বিজয়ের হাসি। সে মাহিনের দিকে তাকিয়ে বলল, আজকে হয়তো মনে করছে ও এসে আমাকে শেষ করে দিবে, কিন্তু সে জানে না খেলাটা আমি শুরু করেছি, আর শেষও করব আমি। কথাটা বলে রায়ান হাসতে হাসতে পাশের রুমে চলে গেল। মাহিন তাকিয়ে রইল সুমুকে নিস্তেজ করে রাখা রুমটির দরজার দিকে। রাতের আকাশটা মেঘে ঢাকা, চাঁদ কোথায় যেন হারিয়ে গেছে আজ। জঙ্গলের নীরব নির্জন রাস্তা ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে এক কালো রোলস রয়েস। হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। স্টিয়ারিংয়ে বসা চালকের চোখও চান চান, কারণ পেছনে বসে আছে সিরাজ খান। হঠাৎ সে বলল, এখানেই থামাও। গাড়ির চাকা থেমে গেল এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে। চারপাশে ঘন গাছগাছালি, পাখির ডাকও যেন এখানে ঢোকার সাহস পায় না। ঘরটির বেশিরভাগ জায়গায় ইট ভেঙে পড়েছে, দেয়ালে ফাটা। সিরাজ গাড়ির দরজা খুলে নামতে স্যান্ডি দৌড়ে এলো। তার কপাল ঘাম, মুখে দুশ্চিন্তা। ছাড়। সিরাজ হাঁটতে হাঁটতে কোমরের পেছনে থেকে ধাতব রিভলভারটা বের করলো। চুপচাপ তাকালো স্যান্ডির চোখে। মুখ খুলেছে? স্যান্ডি মাথা নাড়ল ধীরে। না স্যার, এখনো মুখ খুলিনি, কিন্তু অনেক মার খেয়েছে, আর মার সহ্য করতে পারবে কিনা সন্দেহ। সহ্য করবে, কারণ ও জানে আমি এলে মৃত্যু আসবে। সিরাজ দরজার পাশে দাঁড়িয়ে থাকা দুই নিরাপত্তা রক্ষী চুপচাপ দরজা খুলে দিল। ঘরের ভেতর ছিল একটা কুয়াশাময় অন্ধকার। মোজা কাঠের ফ্লোর, ছাদের এক কোনায় ঝুলছে ভাঙা পাখা। বাতাসে পচা রক্ত ভেজা কাঠ আর ভয়ের একটা আভাস ভেসে আসছে। ঘরের মাঝখানে একজন মধ্যবয়সী লোককে বেঁধে রাখা হয়েছে। লোকটার চুল এলোমেলো, মুখে রক্ত, চোখে অর্ধেক বন্ধ। সিরাজ এগিয়ে গেল তার সামনে। লোকটি আধো ভেজা চোখে দেখলো তার মুখে ভয়, কিন্তু সে চায় না সিরাজ জানুক সে ভেঙে পড়েছে। সিরাজ নিচু হয়ে পড়ল। তুই জানিস না আমি কতটা নিচে নামতে পারি? কথাটা বলে সিরাজ কিছুক্ষণ নীরব তাকিয়ে রইল লোকটার দিকে। কিছুক্ষণ নিস্তব্ধ, শুধু কাঁধের নিচে ধরা রিভলভারটা ধীরে ধীরে উঠছে নামছে, যেন ধরছে শ্বাস নিচ্ছে সে। তারপর খুব নিচু গলায় বলল, তুই আমার ড্যাডের বয়সী, তোকে আমি নিজের ভেবেছিলাম। অফিসে আমার চা কফি তো তুই দিতি, তোর জন্য কত কিছু করেছি আমি। সবচেয়ে বড় কথা, তোকে বিশ্বাস করেছিলাম আমি। লোকটা গলার ভেতর থেকে আওয়াজ বের করার চেষ্টা করে বলল। চুপ, তুই আমার খেয়ে আমার পরে, তারপর আমারই পিঠে ছুরি মারলি। এত লোভ তোর? 30,000 টাকা স্যালারি দিতাম, প্রতি মাসের শেষে আলাদা করে আরও 20,000 কেবল তোর ফ্যামিলির জন্য দিতাম। তোর একটা মেয়ে বিয়ের সব খরচ দিয়েছি, তোর ছেলের স্কুল ফিস আমি দেই, আর তুই আমার কফিতে ড্রাগ মিশিয়ে দিলি। সিরাজ এবার এক পা সামনে এগিয়ে এলো। সে দাঁত চেপে বলল, তুই কি ভেবেছিলি আমি বুঝবো না? তুই জানিস তোর জন্য আজ আমি কি হারিয়ে ফেলেছি? তোর জন্য
আজ আমার বউ, আমার সন্তান আমার জীবন থেকে দূরে। সেরাজের গলা কেঁপে উঠল, চোখে সেই চাপা অন্ধকার, যে অন্ধকারে একজন পুরুষ একা বসে থাকে রাতভর, নিজের ফুলে পুড়ে মরে। ওর শরীরে ফুলের টোকা সহ্য হয় না আমার, আর সেই আমি ওকে আঘাত করেছি, নিজ হাতে বাসা থেকে বের করে দিয়েছি। আমার বউটা কত কষ্ট পেয়েছে বলতো, আর সেই কষ্টের কারণ তৈরি করে দিয়েছিস তুই। সে আর একটু সামনে এগিয়ে এসে লোকটার গালে চেপে ধরে, তার রক্তমাখা মুখটা নিজের চোখের সামনে এনে বলে, তুই জানিস না আমার সুইটহার্টের চোখের পানির মানে কি? তুই জানিস না আমি কি হারিয়েছি? আর ঠিক সেই কারণেই তুই জানবি শেহরাজ খান কি জিনিস। লোকটা এবার কাঁদতে কাঁদতে সেরাজের সামনে হাত জোর করে সেরাজের চোখ নামিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার কানে তখন সুমুর কানের প্রতিধ্বনি, ঘরটা নিস্তব্ধ, বাতাস যেন দাঁড়িয়ে শুনছে একজন ভালোবাসার মানুষের হেরে যাওয়ার স্বীকারোক্তি। ঠিক তখনই স্যান্ডির ফোনটা কেঁপে ওঠে। স্যান্ডি তড়ি করে ফোন পকেট থেকে বের করে কথা বলে, গলা নিচু স্বর কিন্তু তীব্র। তারপর কলটা কেটে সেরাজের দিকে এগিয়ে এসে কিছুটা সংকোচ কিছুটা তাড়াহুড়ো করে বলল, স্যার সময় হয়ে গেছে, ওই দিকটা কাল দেখবেন, এখন যেতে হবে, হাতে টাইম নেই। সবাই রেডি? সব কিছু প্ল্যান মাফিক করা হয়েছে। সেটা ধীরে ধীরে চোখ তুলে তাকায় স্যান্ডির দিকে। একটা দীর্ঘ মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে সে, যেন ভেতর কোনো যুদ্ধই চলছে তার। তারপর নিঃশব্দে হাঁটা দেয় দরজার দিকে, শেষবারের মতন ঘুরে লোকটার দিকে তাকিয়ে বলল, আমি আবারও আসবো, আর তখন তোর এমন অবস্থা করব যে দেখবে সেই শিউরে উঠবে। রাত নেমে এসেছে। শহরের উপর যেন অন্ধকার এক রাজত্ব বিস্তার করেছে চারিপাশে। আকাশের চাঁদ নেই, শুধু মেঘে ঢাকা এক নিঃশব্দ শূন্যতা, যেন কিছুক্ষণ পরেই কেঁদে উঠবে আকাশ। রাস্তার বাতিগুলো দূরে দূরে টিমটিম করে জ্বলছে, তাদের আলো গিলে নিচ্ছে চারিপাশের ছায়া। শুনশান রাস্তা কেঁপে উঠল 10টা রোলস রয়েসের ছুটে চলার শব্দে। কালো গাড়িগুলোর কাছে কালো ইঞ্জিনের গর্জন যেন রাতের নিস্তব্ধতা ছিঁড়ে দেয়। তারা ছুটে যাচ্ছে কোনো এক অজানা গন্তব্যে। জানালার পাশে বসে থাকা মানুষটার চোখ আর ভয়ে রাগের ছায়া। গাড়িগুলো হেডলাইটের রাস্তার ছায়াগুলো আরো দীর্ঘ হয়ে যাচ্ছে। এটাই কি শুধু একটা নিস্তব্ধ রাত? না, এই রাত শুধু নিস্তব্ধ রাত নয়, এই রাত সাক্ষী হবে কারো জয়ের, কারো পরাজয়ের, কারো ভালোবাসা পাবে নিজের আলো, কারো হৃদয়ের স্থায়ী হয়ে জেগে থাকবে অন্ধকার ছায়া। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক বিলাসবহুল প্রাইভেট জেট, নদীর বুকে চিরে হেলিপ্যাডের মতো করে বানানো এক অস্থায়ী রানওয়ে পাশে। প্রাইভেট জেটের গায়ে কোনো চিহ্ন নেই, নেই কোনো দেশের পতাকা। জেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছে মুখোশধারী একদল মানুষ, সবাই একরঙা কালো পোশাকে, মুখে ধাতব মুখোশ, যার ফাঁকা দিয়ে শুধু চোখ জ্বলছে। তাদের চোখে অদ্ভুত এক সতর্কতা, যেন অপেক্ষা করছে কোনো সংকেতের জন্য। জেটের পাশে দাঁড়িয়ে এক ছেলে কানে ওয়ারপড লাগিয়ে গলা নিচু তীব্র ভাষায় কথা বলছে। হঠাৎ করে রাতে নিস্তব্ধতা চেঁচিয়ে উঠল বিলাসবহুল গাড়ির ইঞ্জিনের আওয়াজ। জেটের সামনে এসে থেমে গেল একটি চকচকে সাদা গাড়ি। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো রায়ান। চোখে মুখের ভাবনা গভীর, যেন সে জীবনের হাজারো রহস্য নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। তার নকশাটা লম্বা কোটের নিচে থেকে ঝলমল করছে একটা দামি রিং। রায়ান নামতেই সঙ্গে সঙ্গে তার কাছে এগিয়ে এলো সেই ছেলেটি, যার কানে এয়ারপড লাগানো ছিল এবং সে মনোযোগ দিয়ে তার এই বসের কথাই শুনছিল। রায়ান গম্ভীর গলায় বলল, সাবধানে নামাবি, আর সামান্যতম টাচ করবি না, অশরীরে মনে থাকবে। শব্দগুলো গর্জনের মতো কিন্তু গভীর সম্মানের আভা মেখে কথাগুলো বলল সে। ছেলেটার তার বসের কথা মতো মাথা নাড়ল, বসের আদেশ পেয়ে তৎক্ষণাৎ কাজ শুরু করলো। তার সঙ্গে আরো দুজন লোক বেরিয়ে এলো, সবাই মুখোশধারী। তারা দ্রুত একসাথে অচেতন সুমুকে স্ট্রাকচারে করে ধীরে ধীরে গাড়ি থেকে নামালো। তাদের হাতে সুমু যেন এক নিঃশব্দ পাখি, যার শরীর ঝিম ধরা ও অসহায়। গাড়ি থেকে নামিয়ে তারা ধীরে ধীরে জেটের সামনে নিয়ে গেল সুমুকে রেখে ছেলেটি আবারও তার বসের সামনে এলো। চোখের ইশারায় আসলো রায়ান। সে ধীরে ধীরে এগিয়ে গেল সুমুর কাছে। সুমুর মাথাটা কাত
হয়ে পড়ে আছে, মুখের উপর চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। রায়ান হাঁটু মুড়ে বসলো সুমুর পাশে ফু দিয়ে। সুমুর অচেতন মুখ থেকে চুলগুলো সরিয়ে দিল। তারপর কিছুক্ষণ স্থির চোখে সুমুর দিকে চেয়ে থেকেই বলল,